আমাদের আজকের গল্প দ্য ট্র্যাজেডি অ্যাট মার্সডান ম্যানর। গল্পটি আগাথা ক্রিস্টির লেখা ডিটেকটিভ পোয়ারো থেকে নেওয়া। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। নমস্কার, আমরা থিল স্টুডিও। গল্পটি মন দিয়ে শুনুন, তবে হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওহো হেস্টিংস, তুমি এসে গেছো। আমার তো ভয় হচ্ছিল আমার সঙ্গী হয়ে যাওয়ার জন্য তুমি হয়তো ঠিক সময় ফিরে আসতে পারবে না। তাহলে তুমি কোনো কেসের ব্যাপারে চলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি বটে, তবে একই সঙ্গে আমি স্বীকার করতে বাধ্য যে কেসটার ব্যাপারে প্রারম্ভিক আলোচনা করে জেনেছি সেটা খুব একটা আশাপ্রদ নয়। কেসটা হলো এই যে মাত্র কয়েক সপ্তাহ আগে মিস্টার মাল্টোভার্স নর্দার্ন ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা বিরাট অঙ্কের অর্থাৎ 50,000 পাউন্ডের একটা জীবন বীমা করায়। তারপরেই হঠাৎ তার মৃত্যু হয়। ইন্স্যুরেন্স কোম্পানির সন্দেহ এই যে মৃত্যুটা হয়তো স্বাভাবিক নাও হতে পারে, আর তাই তারা আমাকে এই কেসের তদন্তটা করতে বলেছে। বেশ তো। অবশ্যই পলিসিতে সাধারণ আত্মহত্যার একটা শর্ত আরোপ করা ছিল। বছরখানেকের মধ্যে যদি কেউ আত্মহত্যা করে তবে সমস্ত প্রিমিয়ামই বাজেয়াপ্ত হয়ে যাবে। জীবন বীমা করার আগে নিয়ম অনুযায়ী কোম্পানির নিজস্ব ডাক্তার দিয়ে মিস্টার মাল্টোভার্সকে পরীক্ষা করে দেখা হয়। যদিও ভদ্রলোক জীবনের অতি মূল্যবান সময় সবেমাত্র পেরিয়ে এসেছিলেন, অন্তত বয়সের নিরিখে তা তো বলাই যায়, কিন্তু তার স্বাস্থ্য কিন্তু খুবই ভালো ছিল, আর এই কারণেই তার জীবন বীমাটা করিয়ে নেওয়া। যাই হোক, গত বুধবার মানে গতকালের আগের দিন মিস্টার মাল্টোভার্সের মৃতদেহ এসেক্সে মার্সডান ম্যানারে তার নিজের বাড়ির জমিতে পড়ে থাকতে দেখা যায়। মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ। মৃত্যুর কারণ এইরকমই দেখানো হয়েছে। আপাত দৃষ্টিতে এটি তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা না হলেও কিন্তু একটা অশুভ গুজব হলো মিস্টার মাল্টোভার্সের আর্থিক অবস্থা এখন একেবারেই ভালো নয়। শুধু তাই নয়, সম্ভাব্য সন্দেহ ব্যতি রেখে নর্দার্ন ইউনিয়ন একটা স্থির সিদ্ধান্ত এসে পৌঁছেছে। মৃত ভদ্রলোক দেউলিয়া হয়ে গেছেন। একটা বিরাট অঙ্কের দেনায় তিনি হাবুডুবু খাচ্ছিলেন। এখন সেটা সমস্ত ব্যাপারটাকে ভয়ঙ্করভাবে বদলে দিয়েছে। মাল্টোভার্সের একটা সুন্দরী যুবতী স্ত্রী আছে। এর থেকেই বোঝা যায় তিনি তার স্ত্রীর লাভের জন্য কোনো রকমের জীবন বীমার টাকাটা সংগ্রহ করেন, আর তারপরেই আত্মহত্যা করেন। এরকম ঘটনা কিন্তু মোটেই বিরল নয়। সে যাই হোক, নর্দার্ন ইউনিয়নের একজন পরিচালক আলফ্রেড রাইট আমার বন্ধু, সেই ওই কেসের তদন্তের প্রকৃত ঘটনায় কি কি খুঁজে বার করার জন্য আমাকে অনুরোধ করেছে, কিন্তু আমি তাকে সাফ জবাব দিয়ে দিয়েছি। এই কেসের সাফল্য সম্পর্কে আমি খুব একটা আশাবাদী নই। মৃত্যুর কারণ যদি হৃদযন্ত্র বিকলের ফলে হয় তাহলে আমি খুবই নিশ্চিত হব। হৃদযন্ত্রের বিকল হওয়াটা তো সবসময় চিকিৎসা শাস্ত্রে একটা অস্পষ্টতা সৃষ্টি করে। বোঝা মুশকিল হয় যে রোগী ঠিক কী অসুখে মারা গেছে, কিন্তু রক্তক্ষরণের মৃত্যুর কারণটা খুবই স্পষ্ট আর একেবারেই নিশ্চিত হওয়া যায়। তবু তা সত্ত্বেও আমরা কিন্তু কিছু প্রয়োজনীয় তদন্তের কাজ চালিয়ে যেতে পারি। তাই শোনো হেস্টিংস, তুমি আমার ব্যাগগুলো গোছগাছ করতে মাত্র 5 মিনিট সময় পাচ্ছ। তারপরেই আমরা ট্যাক্সি ধরে সোজা রিভারপুল স্ট্রিটে চলে যাব। তোমার অভিযানের পরিকল্পনা কি পড়ো? প্রথমেই আমি ডাক্তারের কাছে যাব। আমি খোঁজ নিয়ে জেনেছি মার্সডান লেনে মাত্র একজনই ডাক্তার আছেন, ডাক্তার রাল্ফ বার্নার্ড। আহা, এই তো আমরা তার বাড়ির একেবারে দোরগোড়ায় এসে হাজির হয়েছি। বাড়িটা ছিমছাম, সুন্দর একটা কটেজ, বড় রাস্তা থেকে সামান্য একটু ভেতরে। গেটে পেতলের প্লেটে ডাক্তারের নাম খোদাই করা রয়েছে। সেই পথটুকু পেরোতেই আমরা বেল টিপলাম। আমরা ভাগ্যবান, আমরা আমাদের একবারে ডাকেই সাড়া পেয়ে গেলাম। এটা ডাক্তারের রোগী দেখবারই সময়, আর এই সময় কোনো রোগী ডাক্তারের জন্য অপেক্ষা করছিল না। ডক্টর বার্নার্ড একজন বয়স্ক মানুষ, বলিষ্ঠ চেহারা, চওড়া কাঁধ এবং চমৎকার তার ব্যবহার। পরও নিজের পরিচয় দিয়ে তার কাছে আমাদের যাওয়ার উদ্দেশ্যটা ব্যাখ্যা করল। সেই সঙ্গে সে একথাও জানালো
যে এ ধরনের সন্দেহজনক কেসে ইন্স্যুরেন্স কোম্পানি তদন্ত করতে বাধ্য। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার অনুমান ওর মতো অমন একজন ধনী লোকের পক্ষে বড় অঙ্কের টাকার জীবন বীমা করাটাই তো স্বাভাবিক। তা ডাক্তার, আপনি কি তাকে একজন ধনী লোক বলে মনে করেন? পোয়ারোর কথা শুনে ডাক্তারকে অবাক হতেই হলো। কেন, তিনি কি সেরকম কিছু ছিলেন না? দুটো গাড়ি আর মার্সডন স্যানারের মতো বিরাট বাড়ি, এসব কি তার অর্থের প্রাচুর্যের পরিচয় দেয় না? যদিও বাড়িটা তিনি খুব সস্তায় কিনেছিলেন। কিন্তু আমার কাছে যে খবর আছে, সম্প্রতি আর্থিক দিক থেকে তার ব্যবসায় খুব লোকসান যাচ্ছিল। দরজার দিকে আর চোখে একবার তাকিয়ে বলে উঠল পোয়ারো। ডাক্তার কেমন যেন বিমর্ষভাবে মাথা নাড়লেন। তাই বুঝি? তাহলে তো অবশ্যই বলতে হয় যে তার স্ত্রীর ভাগ্য ভালো। স্বামীর মৃত্যুর পর বিমাকৃত এত মোটা টাকা পেতে চলেছেন। রীতিমতো সুন্দরী আর আকর্ষণীয় যুবতী তিনি, কিন্তু স্বামীর এই আকস্মিক মৃত্যুটা তার কাছে বিনা মেঘে বজ্রাঘাতের সামিল। বেচারি, আমি আমার সাধ্যমতো তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছি, কিন্তু স্বামীর মৃত্যুশোকটা কি সহজে ভোলা যায়? আচ্ছা ডাক্তার, অতি সম্প্রতি আপনি কি মিস্টার মাল্টাভার্সের রুটিন মাফিক চেক আপ করতেন? না স্যার, আমি কখনো তাকে চেক আপ করিনি। কি বললেন? আমি জেনেছি মিস্টার মাল্টাভার্স একজন খ্রিশ্চিয়ান সায়েন্টিস্ট কিংবা ওই ধরনের কিছু একটা হবে। ওকে কখনো অসুস্থ হতে দেখিনি। কিন্তু ওর মৃতদেহ আপনি তো পরীক্ষা করে দেখেছিলেন, তাই না? অবশ্যই, একজন সহকারী মালি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল। ঠিক আছে, এবার বলুন তো, ওর মৃত্যুর কারণটা কি স্পষ্ট ছিল? সম্পূর্ণভাবেই। ঠোঁটে ও রক্তের চিহ্ন ছিল, কিন্তু বেশিরভাগ রক্তক্ষরণ ওর মাথার ভেতরে হয়েছিল। ওকে প্রথম যেখানে দেখতে পাওয়া গেছিল, আপনার যাওয়ার পর ওর মৃতদেহ কি সেইখানেই পড়ে থাকতে দেখেছিলেন? হ্যাঁ, মৃতদেহটা স্পর্শ করা হয়নি। ওকে একটা ছোট গাছের নিচে পড়ে থাকতে দেখেছিলাম। প্রসঙ্গক্রমে বলে রাখি, তিনি শিকারে বেরিয়েছিলেন। একটা ছোট রাইফেল ওর মৃতদেহের পাশে পড়ে থাকতে দেখেছিলাম। মনে হয় হঠাৎই রক্তক্ষরণ হয়ে থাকবে। নিঃসন্দেহে বলা যায় গ্যাস্ট্রিক আলসার জনিত এই রক্তক্ষরণ। গুলিবিদ্ধ হওয়ার তো কোনো প্রশ্ন নেই এর মধ্যে। এ কি বলছেন স্যার? ক্ষমা করবেন, আমার স্মৃতিশক্তিতে যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে বলবো, সম্প্রতি একটা খুনের কেসে সংশ্লিষ্ট ডাক্তার হৃদযন্ত্র অচল হয়ে পড়ার কারণ দেখান, এবং তারপরে স্থানীয় কনস্টেবল যখন মৃত ব্যক্তির মাথায় বুলেটের আঘাতের কথা উল্লেখ করে, তখন তিনি ডেথ সার্টিফিকেট পাল্টে দেন। তা আপনি নিশ্চয়ই মিস্টার মাল্টাভার্সের দেহে বুলেটের কোনো ক্ষতচিহ্ন আবিষ্কার করেননি? ভদ্র মহোদয়গণ, এখন বলুন, আপনাদের যদি আর কিছু জানার থাকে। তার এ কথার অর্থ বুঝতে অসুবিধে হলো না আমাদের। বেশ বুঝতে পারলাম এ ব্যাপারে তিনি আর মুখ খুলতে চান না। আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ ডাক্তার। ভালো কথা, একটা অটোপসি করার প্রয়োজনীয়তা কি আপনি অনুভব করেননি? নিশ্চয়ই নয়। মৃত্যুর কারণ খুবই স্পষ্ট, আর আমার পেশায় মৃত রোগীর আত্মীয় স্বজনদের অযথা চরম দুর্দশায় ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। মৃত্যুর কারণ খুবই স্পষ্ট, আর আমার পেশায় মৃত রোগীর আত্মীয় স্বজনদের অযথা চরম দুর্দশায় ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এরপর ডক্টর বার্নার্ড একটা অদ্ভুত কাজ করে বসলেন। সজোরে দরজাটা বন্ধ করে দিলেন আমাদের মুখের ওপর। এরপর আমরা যখন মটসন ম্যানরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পরও জানতে চাইল, ডাক্তার বার্নার্ড সম্পর্কে তোমার কি ধারণা হেস্টিংস? নেহাতি এক বৃদ্ধ গর্ধ। ঠিক তাই বন্ধু, মানুষের চরিত্র বিশ্লেষণ সবসময় বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার। একটা ভয়ঙ্কর অস্বস্তির সঙ্গে আমি চকিতে একবার তার দিকে তাকালাম। তবে মনে হলো পরও এবার যেন খুবই গম্ভীর। ঘটনার গুরুত্ব সে উপলব্ধি করতে পেরেছে। যাই হোক, চোখ পিটপিট করে তাকালো সে। তারপর সে বুদ্ধিমানের মতো বলল, যেখানে কোনো সুন্দরী রমণীর প্রশ্ন নেই, এ কথাই বলতে হয়। আমি তার দিকে নিরুত্তাপ চোখে তাকালাম। ম্যানার হাউসে পৌঁছলে একজন মধ্যবয়স্কা পার্লার্সের দরজা খুলে দিল।
বড় কোনো ভূমিকা না করেই তার কার্ড আর মিসেস মালভার্সনের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লেখা চিঠিটা তার হাতে তুলে দিল। সে আমাদের একটা ছোট বসবার ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর তার মিস্ট্রেসকে আমাদের আসবার খবরটা দেওয়ার জন্য চলে গেল। প্রায় মিনিট 10 মধ্যে দরজাটা আবার খুলে গেল এবং দরজার চৌকাঠের ওপর রোগাটে চেহারার একজন বিধবা পোশাকে সজ্জিত মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ম্যাডাম, পোয়ারো সাহসের সঙ্গে লাফিয়ে উঠল এবং দ্রুতগতিতে তার দিকে এগিয়ে গেল। আপনাকে এইভাবে একটা বিশৃঙ্খল অবস্থায় ফেলে দেওয়ার জন্য আমি যে কীরকম দুঃখিত তা আপনাকে আমি বোঝাতে পারবো না। কিন্তু আপনিই বা ঠিক কী করতে পারেন বলুন? তাদের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিছুই নেই। যাই হোক, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? ও হ্যাঁ, নিশ্চয়ই। মিসেস মাল্টাভার্স তাকে চেয়ার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পোয়ারোকে অনুমতি দিলেন। তার ক্রন্দনরত চোখ দুটি লাল, কিন্তু তার চেহারায় এই সাময়িক বিকৃতি তার অভূতপূর্ব দেহ সৌন্দর্যকে কোনোভাবেই চাপা দিয়ে রাখতে পারেনি। ওর বয়স প্রায় 27 হবে এবং তিনি দেখতে অত্যন্ত সুন্দরী। বড় বড় নীল দুটো চোখ এবং ততোধিক সুন্দর ওর পাতলা 2 ঠোঁট। ব্যাপারটা আমার স্বামীর জীবন বীমাকে কেন্দ্র করে, তাই নয় কি? কিন্তু আমাকে যে এত তাড়াতাড়ি বিব্রত হতে হবে ভাবতেও পারিনি। এতে স্বভাবতই আমি কেমন যেন নার্ভাস বোধ করছি। সাহস সঞ্চয় করুন ম্যাডাম, সাহস সঞ্চয় করুন। দেখুন, আপনার প্রয়াত স্বামী একটা বিরাট অঙ্কের টাকার জীবন বীমা করেছিলেন, আর এক্ষেত্রে কোম্পানি সব সময়ই কিন্তু বিস্তারিত খবর সংগ্রহ করে নিজেরা সন্তুষ্ট হতে চাইবেই। তারা আমাকে তাদের কাজ করার জন্য ক্ষমতা দিয়েছে। এই কাজ করতে গিয়ে আমি আপনাকে বিব্রত কিংবা অসন্তুষ্ট করব না, এ ব্যাপারে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আমি কথা দিচ্ছি, ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে আমি আপনার ওপর কোনো রকম জোর জুলুম করব না। এখন বলুন তো, বুধবারের সেই দুঃখজনক ঘটনার কথা যা আপনি জানেন তা আমাকে সংক্ষেপে বলুন। আমি তখন চায়ের ব্যবস্থা করছিলাম। তখন আমার পরিচারিকা হন্তদন্ত হয়ে ছুটে আসে আমার কাছে। মালিদের মধ্যেও একজন আবার সেইমাত্রই বাড়িতে ছুটে আসে। সে নাকি দেখতে পেয়েছে। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। বড় সহানুভূতির সঙ্গে তার হাতে মৃদু চাপ দিল। ব্যাপারটা আমি যথেষ্ট উপলব্ধি করতে পারছি। আচ্ছা, সেদিন অপরাহ্নে আপনি কি আপনার স্বামীকে জীবিত অবস্থায় দেখেছিলেন? না, মধ্যাহ্নভোজের পর ওর সঙ্গে আমার আর দেখাই হয়নি। কিছু ডাক টিকিট কেনার জন্য আমি গ্রামে গেছিলাম। আমার বিশ্বাস আমার স্বামী তখন হেলায় ফেলায় সময় নষ্ট করার জন্য মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছিলেন। শিকারের জন্য নয়? হ্যাঁ, সাধারণত বাইরে বেরোলেই উনি সঙ্গে করে রাইফেলটা নিতেন, আর সেদিনও নিয়েছিলেন। পথে যদি কোনো শিকার পেয়ে যান এই জন্যই আর কি। তা সেদিন বেশ খানিকটা দূরে আমি 2-1 গুলির আওয়াজ শুনতে পেয়েছিলাম। তা সেই রাইফেলটা এখন কোথায় বলতে পারেন? আমার মনে হয় হল ঘরে। এই বলে তিনি হলঘরে গিয়ে ছোট্ট অস্ত্রটি পোয়ারোর হাতে তুলে দিলেন। পোয়ারো সেটা বেশ কৌতূহলের সঙ্গেই পরীক্ষা করে দেখতে থাকলো। দেখছি 2 বার গুলি করা হয়েছে। পর্যবেক্ষণ করে সে বলল এবং রাইফেলটা তার হাতে ফিরিয়ে দিতে গিয়ে বলল, ম্যাডাম, এখন যদি আমি একবার বাড়িটা ঘুরে দেখি? বেশ তো, আমার কাজের লোক আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। মাথা দুলিয়ে তিনি বিড়বিড় করে বললেন। পোয়ারোকে ওপরতলায় নিয়ে যাওয়ার জন্য পার্লার মেটকে ডেকে পাঠানো হলো। আমি রয়ে গেলাম সুন্দরী এবং ভাগ্যহীনা মহিলার কাছে। আমি ওর সঙ্গে কথা বলবো নাকি চুপ করে থাকবো সেটাই বোঝা মুশকিল হয়ে পড়ল আমার কাছে। কথা বলার জন্য আমি 2-1 তার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করলাম, কিন্তু তিনি সাড়া দিলেন বটে, তবে অন্যমনস্কভাবে। তাই আমি আর পরে কথা বাড়াবার উৎসাহ পেলাম না। যাই হোক, মিনিট কয়েকের মধ্যেই পরে ফিরে এসে যোগ দিল আমাদের সঙ্গে। ম্যাডাম, আপনার সব রকম শিষ্টাচারের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় না এই ব্যাপারে আপনাকে কোনো রকম অসুবিধায় ফেলতে হবে। ভালো কথা, আপনার স্বামীর আর্থিক দুরবস্থার ব্যাপারে আপনি কি কিছু জানেন? তিনি মাথা নাড়লেন। না, আমি কিছুই জানি না। এইসব ব্যাপারে আমি বড় অজ্ঞ। তাই বুঝি। তাহলে কেন যে তিনি হঠাৎ জীবন বীমা করার সিদ্ধান্ত নিতে গেলেন আপনি তো তার কোনো ক্লু দিতে পারবেন না, তাই না?
আর একটা কথা, আমি জেনেছি আগে কখনো তিনি জীবন বীমা করাননি। দেখুন, মাত্র 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। কেন যে তিনি হঠাৎ তার জীবন বীমা করাতে গেলেন সে সম্পর্কে আমি এটুকু বলতে পারি, এর কারণ হলো তিনি নিশ্চিতভাবে জেনে গেছিলেন খুব বেশি দিন তিনি আর বাঁচবেন না। নিজের মৃত্যুর ব্যাপারে আগে থেকে সতর্ক করার মতো তার মনে যথেষ্ট দৃঢ়তা ছিল। আমি জেনেছি বিয়ের আগেই তার একবার রক্তক্ষরণ হয়েছিল, আর উনি এও জেনেছিলেন যে দ্বিতীয় রক্তক্ষরণটা খুবই ভয়াবহ হতে পারে, যার ফলে তার মৃত্যু অনিবার্য। আমি তার মন থেকে এইসব ভয় দূর করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে কোনো ফল হয়নি। হায়, এখন বুঝছি ওর আশঙ্কাই ঠিক ছিল। তার 2 চোখ জলে ভরে গেল অচিরেই। তিনি আমাদের সসম্মানে বিদায় দিলেন। বড় তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে অজস্র ধন্যবাদ জানালো তার সহযোগিতার জন্য। এই হলো ব্যাপার বন্ধু, চলো এবার লন্ডনে ফেরা যাক। বাইরে বেরিয়ে এসে বড় বলল, মনে হচ্ছে ইঁদুরের গর্তে ইঁদুর নেই, আর তা সত্ত্বেও কি? একটা সামান্য অমিল। তুমি সেটা লক্ষ্য করেছ? সম্ভবত নয়, তবুও জীবন অনেক অমিলে ভরা। আর মানুষটা যে নিজেই নিজের জীবন খতম করতে পারে না, আশ্বস্ত করা যায়। বিষেরও কোনো চিহ্ন সেখানে ছিল না যা তার মুখে রক্তের সঙ্গে মিশে যেতে পারে না। কেসটা যখন এতই পরিষ্কার, তখন সেটা নিয়ে আমার পড়ে থাকার কোনো মানেই হয় না। তাই এ কাজ থেকে অবশ্যই আমাকে অবসর নিতে হবে। কিন্তু কে ওখানে? এক দীর্ঘদেহী যুবক লম্বা লম্বা পা ফেলে আমাদের দিকে এগিয়ে আসছে। কোনো রকম ইঙ্গিত না করেই সে আমাদের অতিক্রম করে গেল। তবে আমি লক্ষ্য করলাম লোকটা খুব একটা খারাপ দেখতে নয়। তামাটে রঙের মুখ বলে দেয় গ্রীষ্মমণ্ডলের আবহাওয়ায় তার জীবন কেটেছে। একজন মালি বাগান পরিচর্যার কাজ করছিল। আমাদের দেখে সে তার হাতের কাজ ফেলে দিয়ে থমকে দাঁড়ালো। বড় দ্রুত ছুটে গেল তার কাছে। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে বলবে ওই ভদ্রলোকটি কে? তুমি ওকে চেনো? আমি ওর নাম ঠিকানাটা মনে করতে পারছি না স্যার, তবে ওর নাম শুনেছিলাম। গত সপ্তাহে এক রাত্রির জন্য উনি এখানে এসেছিলেন, মঙ্গলবারের রাত্রি। তাড়াতাড়ি পা চালাও হেস্টিংস, ওই লোকটিকে আমাদের অনুসরণ করতে হবে। আমরা লম্বা লম্বা পা ফেলে অপসৃয়মান ছায়ামূর্তিটার পেছন পেছন এগিয়ে যেতে থাকলাম। বাড়ির একপাশে টেরেসে অস্পষ্ট অবস্থায় একটি ছায়ামূর্তিকে এগিয়ে যেতে দেখলাম। আমাদের সন্দেহের অবসান বোধহয় হতে চলেছে। আমরা তাই তার পিছু লেগে থাকলাম, যাতে করে তাদের সাক্ষাৎকারে সঙ্গী হয়ে থাকতে পারি। মিসেস মাল্টাভার্স সেই একই জায়গাতেই দাঁড়িয়েছিলেন এবং তার ফ্যাকাশে সাদা মুখটা চোখে পড়বার মতো। তুমি? মিসেস মাল্টাভার্স অবাক চোখে তাকালেন। আমি তো ভেবেছিলাম তুমি এতক্ষণে সমুদ্রে, তোমার পূর্ব আফ্রিকা যাওয়ার পথে। আমি আমার উকিলের কাছ থেকে কিছু খবর পেয়েছি, তাই আমি আটকা পড়ে গেলাম। আমার বৃদ্ধ জ্যাঠামশাই অপ্রত্যাশিতভাবে স্কটল্যান্ডে মারা গেছেন এবং আমার জন্য কিছু অর্থ রেখে গেছেন তিনি। এই পরিস্থিতিতে আমি আমার সমুদ্রযাত্রা বাতিল করে দেওয়ার কথা ভাবলাম। তারপর খবরের কাগজে এই অদ্ভুত খবরটা দেখলাম, আর তাই তো এখানে ছুটে এলাম। ভাবলাম আমি হয়তো কিছু করতে পারি। সম্ভবত আপনার কাজকর্ম দেখাশোনার জন্য আপনার কাউকে প্রয়োজন হতে পারে। এই সময় তারা আমাদের উপস্থিতি টের পেয়ে গেল। বড় এগিয়ে গেল এবং কৈফত সহকারে সে ব্যাখ্যা করল তার সে লাঠিটা হল করে ফেলে গেছে। আমার মনে হলো নেহাতি অনিচ্ছা ভরেই মিসেস মাল্টাভার্স পরিচয় করিয়ে দিলেন। মসিয়ে পরও ইনি হলেন ক্যাপ্টেন ব্ল্যাক। এরপর মিনিট কয়েক খোঁজ গল্প চলল, আর এর ফাঁকে বড় একটা গোপন খবর জেনে নিল। ক্যাপ্টেন ব্ল্যাঙ্ক অ্যাঙ্কর সরাইখানায় উঠেছেন। যাই হোক, হারানো লাঠিটার খোঁজ না পেয়ে বড় আরও কিছু কৈফত দিল। তার কথায় মিসেস মাল্টাভার সন্তুষ্ট হলেন কি না তা দেখার প্রয়োজন আমাদের নেই। আমরা সেখান থেকে চলে এলাম। আমরা বড় বড় পা ফেলে গ্রামের দিকে এলাম। ওদিকে বড় অ্যাঙ্কর সরাইখানার জন্য সোজা পথ ধরল।
এখানে আমাদের বন্ধু ক্যাপ্টেন ব্ল্যাকের ফিরে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পোয়ারো তার পরবর্তী পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে বলল, হেস্টিংস, তুমি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, প্রথম ট্রেন ধরে লন্ডনে ফিরে যাওয়ার উপর আমি জোর দিয়েছিলাম। সম্ভবত তুমি ভেবেছিলে আমি এরকমই করতে চেয়েছিলাম, কিন্তু না, তা কিন্তু নয়। এই তরুণ ব্ল্যাককে মিসেস মাল্টাভার্স যখন প্রথম দেখেন, তার মুখের ভাবটা লক্ষ্য করেছিলে? স্পষ্টতই তিনি হকচকিয়ে গিয়েছিলেন। আর ওই যুবকটি যে তার প্রতি অত্যন্ত অনুগত, তা কি তোমার মনে হয়নি? তাছাড়া মঙ্গলবার রাত্রে সে এখানে এসেছিল, মিস্টার মাল্টাভার্স মারা যাওয়ার আগের দিন। তাই আমার কি মনে হয় জানো হেস্টিংস, এখানে ক্যাপ্টেন ব্ল্যাকের কার্যকলাপের ব্যাপারে অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা সরাইখানার ভেতরে এসে ঢুকলাম। আমাদের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করে নিলাম। এই সময় পরও একবার বাইরে গেল এবং কিছুক্ষণ পরেই ক্যাপ্টেন ব্ল্যাঙ্ককে সঙ্গে নিয়ে আমাদের ঘরে ফিরে এলো। কোনো ভূমিকা না করেই আমাকে উদ্দেশ্য করে পরও বলল, এখানে আমাদের আসার উদ্দেশ্যের কথা ক্যাপ্টেন ব্ল্যাককে বলেছিলাম। তারপর সে ব্ল্যাঙ্কের দিকে ফিরে তার বক্তব্যের জের টেনে বলতে থাকলো, ওসি ক্যাপ্টেন, মিস্টার মাল্টাভার্সের মৃত্যুর ঠিক আগে তার মনের অবস্থা কীরকম ছিল তা জানার জন্য আমি খুবই উদ্বিগ্ন। আর আমার এখানে আসার উদ্দেশ্যও সেরকমই ছিল। কিন্তু এইসব বেদনাদায়ক প্রশ্ন করে আমি মিসেস মাল্টাভার্সকে বিব্রত করতে চাইনি। এখন কথা হচ্ছে, আপনি যখন সেই দুর্ঘটনা ঘটার আগে এখানে এসে হাজির হয়েছিলেন, আমার বিশ্বাস এই ব্যাপারে আপনি আমাদের মূল্যবান খবর দিতে পারবেন। আমার বিশ্বাস আপনাকে সাহায্য করার জন্য আমি সব রকম চেষ্টাই করে যাব, কিন্তু আমার আশঙ্কা বলার মতো সেরকম কিছু আমি লক্ষ্য করিনি সেদিন। দেখুন, যদি মাল্টাভার্স আমাদের পরিবারের একজন পুরানো বন্ধু ছিলেন, কিন্তু আমি নিজে তাকে খুব ভালো একটা জানতাম না। আপনি এখানে কখন এসেছিলেন? মঙ্গলবার অপরাহ্নে। পরের দিন বুধবার সকালে আমি টাউনে যাই, কারণ সেদিন দুপুর 12টায় আমার জাহাজ টিল বাড়ি থেকে যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু আমি এমন কিছু খবর পাই যে কারণে আমার পরিকল্পনা বদল করতে হয়। আর এই কথাই আমি মিসেস মাল্টাভার্সকে বলেছিলাম তখন। সে তো আপনি নিজের কানেই শুনে থাকবেন। হ্যাঁ, আমি আবার এও জেনেছি যে আপনি পূর্ব আফ্রিকায় ফিরে যাচ্ছিলেন, তাই নয় কি? হ্যাঁ, যুদ্ধের সময় আমি সেখান থেকে চলে আসি। সে এক মহান দেশ আমার। তা তো বটেই। এখন বলুন, মঙ্গলবার রাত্রে মধ্যাহ্নভোজে কি হয়েছিল? ও আমি জানি না, তবে যা কিছু হয়েছিল সে সবই সাধারণ কথাবার্তা। যেমন মাল্টাভার্স আমাদের পরিবারের খবরাখবর নেন, তারপর আমরা যজমানের সংস্কারমূলক কাজের ব্যাপারে আলোচনা করি। এরপর মিস্টার মাল্টাভার্স পূর্ব আফ্রিকা সম্পর্কে কিছু প্রশ্ন করেন। ব্যাস, আমি মনে করি এই পর্যন্তই। ধন্যবাদ। মুহূর্তের জন্য নীরব থেকে পরও নম্রভাবে বলল, আপনার অনুমতি নিয়েই আমি একটা ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষা চালাতে চাই। আপনার সচেতন মন যা জানে আপনি সবই বলেছেন আমাদের। আমি এখন আপনার অবচেতন মনের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। কি বললেন? মানে মনোবিশ্লেষণ? বলল ব্ল্যাক। তার প্রশ্নের মধ্যে যথেষ্ট সতর্কতার ইঙ্গিত ছিল। ওহো, না না, সেরকম কিছু নয়। দেখুন, ব্যাপারটা হলো এইরকম, আমি আপনাকে একটা শব্দ দিলাম, আপনি উত্তর দেবেন আর একটা শব্দ দিয়ে। এইভাবেই চলতে থাকবে। প্রথমে আপনিই ভেবে দেখুন যে কোনো একটা শব্দ। তাহলে আমরা শুরু করি? ঠিক আছে। হেস্টিংস, দয়া করে শব্দগুলো লিখে রাখো। পরও বলল। তারপর সে তার পকেট থেকে বড় ঘড়িটা বার করে টেবিলের ওপর রাখল। আমরা দিন দিয়ে শুরু করব। মুহূর্তের জন্য নীরবতা। তারপর ব্ল্যাকে উত্তর দিল, রাত্রি। নাম? স্থান? মঙ্গলবার। নৈশভোজ। ভ্রমণ? জাহাজ। দেশ? উগান্ডা। গল্প? সিংহ। গুলি? আত্মহত্যা। হাতি? দাঁত। অর্থ? উকিল। ধন্যবাদ ক্যাপ্টেন ব্ল্যাক। আপনি বোধহয় আধ ঘন্টার মধ্যে মিনিট কয়েক সময় আমাকে অবশ্যই দিতে পারবেন। অবশ্যই। তরুণ সৈনিক তার দিকে কৌতূহলী চোখে তাকালো এবং উঠে দাঁড়িয়ে সে তার ভুরু মুছল। এখন বলো হেস্টিংস। ক্যাপ্টেন ব্ল্যাক ঘর থেকে চলে গেলে পর দরজা বন্ধ করে দিয়ে পরও এসে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তুমি তো সবই দেখলে।
দেখলে না? জানি না এ কথা বলে তুমি কি বোঝাতে চাইছো। কেন? ওই শব্দের তালিকা কি কিছুই বলছে না তোমাকে? সেটা আমিও খুঁটিয়ে দেখেছি, কিন্তু আমি আমার মাথাটা তোলাতে বাধ্য হলাম। ঠিক আছে, আমি তোমায় সহযোগিতা করছি। শুরুতে কোথাও কোনো রকম না থেমে ব্ল্যাক উত্তরগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়েছে, তাই আমরা ধরে নিতেই পারি তার নিজের দিক থেকে লুকানোর মতো অপরাধ জ্ঞান বলতে কিছুই নেই। দিন থেকে রাত্রি এবং স্থান থেকে বাম, এইসব স্বাভাবিক মিল যাকে বলে। আমি শুরু করি বানার শব্দ দিয়ে, যা কিনা স্থানীয় চিকিৎসককেই ইঙ্গিত করে, যার সঙ্গে হয়তো তার পরিচয় থাকতে পারে। কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে ক্যাপ্টেন ব্ল্যাক তাকে চেনেন না। আমাদের সম্প্রতি কথাবার্তার পর মঙ্গলবারের উত্তরে তিনি বললেন নৈশভোজ, কিন্তু আমার প্রশ্ন ভ্রমণ ও দেশ এর উত্তরে উনি বললেন জাহাজ এবং উগান্ডা, যা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে সেটা তার বিদেশ ভ্রমণের আওতায় পড়ে, যা খুবই জরুরি তার কাছে। এখানে তার আশার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গল্প তাকে মনে করিয়ে দেয় নৈশভোজ বলা তার সিংহের গল্পের কথা। আমি রুক রাইফেলে এগিয়ে যাই এবং তার উত্তরে তিনি যা বলেন তা একেবারেই অভাবনীয় শব্দ, খামার। আর আমি যখন গুলির শব্দের কথা বলি, সঙ্গে সঙ্গে তিনি উত্তর দেন আত্মহত্যা। এই মিলটা খুবই স্পষ্ট। তিনি জানেন একজন লোক কোনো এক খামারে রুক রাইফেল দিয়ে আত্মহত্যা করে থাকবে। আবার এও মনে রেখো, এখনও তার সারা মনটা আচ্ছন্ন হয়ে রয়েছে নৈশভোজে বলা গল্পটাই। এখন ক্যাপ্টেন ব্ল্যাককে ডেকে যদি তার মঙ্গলবারের নৈশভোজের বলা সেই গল্পটা পুনরায় বলতে বলি, তাহলে তুমি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। আমার বক্তব্যের সত্যতা অবশ্যই প্রমাণিত হবে। এ ব্যাপারে ব্ল্যাক খুবই সৎ লোক। তার অকপট স্বীকারোক্তি হলো অনেকটা এই রকম। হ্যাঁ, যে গল্পটা আমি সেদিন তাদের বলেছিলাম, এখন আমি সেটা ভাবতে বসেছি। লোকটি একটি খামারে নিজেকে নিজেই গুলিবিদ্ধ করে। মুখে রুক রাইফেলের নল লাগিয়ে ট্রিগার টিপেছিল সে। বুলেটটা তার ব্রেনে গিয়ে বিদ্ধ হয়। ডাক্তাররা হতভম্ব। ঠোঁটে একটু রক্ত লেগে থাকা ছাড়া আর কোনো চিহ্ন দেখতে পাওয়া যায়নি। কিন্তু কি মিস্টার মাল্টাভার্সের সঙ্গে এর কি সম্পর্ক আছে? আমার মনে হয় আপনি বোধহয় জানেন না, ওর মৃতদেহের পাশে একটা রুক রাইফেল পড়ে থাকতে দেখা গেছিল। তাহলে আপনি কি মনে করছেন সেই গল্পটা মিস্টার মাল্টাভার্সের মৃত্যুর পূর্বাভাস? ওহ, সে তো ভয়ঙ্কর বিভৎস। না, নিজেকে অমন বিপন্ন করবেন না। যেভাবেই হোক সেটা ঘটতই। ঠিক আছে, টেলিফোনে লন্ডনের সঙ্গে আমাকে যোগাযোগ করতেই হবে। ফোনে দীর্ঘক্ষণ কথাবার্তা চালিয়ে ও যখন ফিরে এলো, তখন তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। অপরাহ্নে সে আবারও কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেল এবং সন্ধ্যে 7টা তখনও বাজেনি। এমন সময় সে ঘোষণা করল, এই কেসের ইতি টানতে খুব একটা দেরি আর নেই। খবরটা যুবতী বিধবার কাছে অপ্রীতিকর মনে হলেও তাকে না শুনিয়ে থাকা যাবে না, খোলাখুলিভাবেই বলতে হবে। ইতিমধ্যেই তার প্রতি আমার সব সহানুভূতি উদাও হয়ে গেছে। কপর্দকশূন্য স্বামী তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে আত্মহত্যা করার খবরটা কোনো আদর্শ স্ত্রীর পক্ষে সহ্য করাটা কঠিন। কিন্তু মিসেস মাল্টাভার্সের ক্ষেত্রে সেটা কতটা আশা করা যায় সেটা এখন দেখার বিষয়। অন্তত এখনো পর্যন্ত এই ব্যাপারে তার সত্যিকারের প্রতিক্রিয়া যে কি তা আমরা জানতে পারিনি। যাই হোক, মনে মনে আমার গোপন আশা হলো এই তরুণ সৈনিক ক্যাপ্টেন ব্ল্যাক প্রমাণ করে দিয়েছে তিনি তাকে সান্ত্বনা দেওয়ার পরোক্ষ উপযুক্ত। অস্বাভাবিকভাবেই তিনি তার সমস্ত দুঃখ ও বিষণ্ণতা ভাগ করে নিতে পেরেছেন। কে জানে এটা তার সুন্দর মুখের জয় কিনা, কারণ তিনি এখন মিসেস মাল্টাভার্সের প্রশংসায় পঞ্চমুখ। ভদ্রমহিলার সঙ্গে আমাদের সাক্ষাৎকারটা খুবই বেদনাদায়ক। এ কেসের তদন্তের কাজে পরের অগ্রগতির খবরটা শুনে তিনি প্রচণ্ডভাবে বিরোধিতা করে বসলেন। তবে শেষ পর্যন্ত তাকে সমস্ত ব্যাপারটা বোঝানো গেল। তিনি তখন কান্নায় ভেঙে পড়লেন। বেচারি ওই মহিলার জন্য পরেও অত্যন্ত দুঃখিত। কিন্তু হাজার হোক, ইন্স্যুরেন্স কোম্পানির বেতনভুক্ত গোয়েন্দা সে, তাই তাদের কাজ না করে কি করেই বা সে ফিরে যেতে পারে। যাই হোক, চলে যাওয়ার জন্য সে যখন প্রস্তুত হচ্ছিল, তখন সে নম্রভাবে মিসেস মাল্টাভার্সকে বলল, ম্যাডাম, আপনাদের সবার জানা উচিত মৃত্যু বলে কোনো কথা নেই। কি বলতে চান আপনি? তিনি যেন হোঁচট খেলেন।
তার দুই চোখ ক্রমশ বিস্ফারিত হতে থাকল। আপনি কখনো ভূত প্রেতাদির গবেষকদের সভায় অংশ নেননি? জানেন, আমার মতে আপনি একজন মধ্যমপন্থী। হ্যাঁ, আমি তো সেরকমই বলেছি। কিন্তু আপনি, হ্যাঁ আপনি এই ভূততত্ত্ব তথা আধ্যাত্মিকতাবাদে নিশ্চয়ই বিশ্বাসী নন? ম্যাডাম, আমি কতগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস দেখেছি। আপনি কি জানেন, গ্রামের লোকেরা এটাকে একটা ভুতুড়ে বাড়ি বলে থাকে। তিনি মাথা নাড়লেন। এই সময় পার্লার মেট ঘরে ঢুকে জানালো যে নৈশভোজ তৈরি। মসিয়ে পরও একটু সময় এখানে থেকে কিছু খেয়ে গেলে হতো না? আমরা তাঁরই আহান সাদরেই গ্রহণ করলাম, এবং গ্রহণ করলাম এই ভেবে যে আমাদের এই উপস্থিতি তার দুঃখ বেদনা সর্বত্রভাবে দূর না করতে পারলেও অন্তত কিছুটা তো লাঘব করতে পারবেই। আমরা ডিনারে অংশগ্রহণ করলাম। অতঃপর আমরা সবেমাত্র আমাদের সুপে চুমুক দিয়েছি, এই সময় বাইরের দরজা থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল। সেই সঙ্গে চীনামাটির বাসনপত্রেরও ভাঙার শব্দ হলো। আমরা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলাম। এই সময় পার্লামেন্টের আবির্ভাব করতে দেখা গেল সেখানে। তার হাত একটা বুকে ঠেকানো, সে থরথর করে কাঁপছিল। সে বলল, একজন লোক, বারান্দায় একজন লোক দাঁড়িয়ে রয়েছে। পরও এবার ঘরের বাইরে চলে গেল ব্যাপারটা নিজের চোখে দেখবার জন্য। আর ঠিক তেমনই দ্রুত সে ফিরে এসে জানালো, কই, সেখানে তো কেউ নেই। পার্লার মেট চিৎকার করে উঠল, কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি। তার সেই আবির্ভাব আমাকে চমকে দিয়েছিল। কিন্তু কেন? তারপর তার কণ্ঠস্বর মুহূর্তের মধ্যে ফিসফিসানিতে পরিণত হলো। সে বলল, আমি ভাবলাম উনি হয়তো আমাদের মনিব। হ্যাঁ, তার মতোই দেখতে ছিল তাকে। চকিতে মিসেস মাল্টাভার্সের দিকে একবার তাকাতেই আমি দেখলাম পার্লার মেডের কথাটা তাকে ভয়ঙ্করভাবে বিহল করে তুলল। এর ফলে আমার মনটা আকৃষ্ট হলো সেই পুরনো কুসংস্কারে। আত্মহত্যা করলে আত্মহত্যাকারীর আত্মা কখনোই সুস্থির থাকতে পারে না, বারে বারে ফিরে আসে তার প্রিয়জনের পাশে। মিসেস মাল্টাভার্সও ঠিক একই কথাই ভাবছেন হয়তো। এমন সময় পরও তার হাতটা চেপে ধরল এবং তিনি বললেন, আপনি সেই শব্দটা শুনতে পাননি? সেই যে জানালায় পরপর 3টে টোকা মারার শব্দ? তিনি যখন বাড়ির চারদিকে ঘুরে বেড়াতেন তখন থেকেই একইভাবে জানলায় টোকা মারতেন আমাকে জানান দেবার জন্য। আইভিলতা। শব্দটা হয়েছিল জানালার শাঁসিতে, আইভিলতার ডাল বা পাতার ধাক্কায়। কিন্তু একটা আতঙ্ক আমাদের সবাইকেই আচ্ছন্ন করে ফেলল, বিশেষ করে পার্লামেন্টকে। কেমন যেন স্নায়ু দুর্বলতায় ভুগতে দেখা গেল তাকে। শুধু সেই নয়, নৈশভোজের পর মিসেস মাল্টাভার্স পরের হাত দুটি জড়িয়ে ধরে করুণ মিনতি করে জানালেন সে যেন তখনই বাড়ি ছেড়ে না যায়। এর থেকে বেশ বোঝা যায় যে তিনি এখন একা থাকতে ভীষণ ভয় পাচ্ছেন। আমরা ডাইনিং রুম থেকে এসে বসবার ঘরে বসলাম। বাইরে তখনও উল্টোপাল্টা হাওয়া বইছিল, বাতাসে ভুতুরে আওয়াজ রনরন করছিল। সারা বাড়িতে তখন একটা থমথমে ভাব, যেন একটা অশরীরী আত্মা তার তৃপ্তির বাসনার কথা প্রকাশ করছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু দুবার তালামুক্ত হয়ে দরজার পাল্লাটা ধীরে ধীরে খুলে যেতে দেখা গেল। আর তাতেই উপস্থিত সবার মধ্যে আতঙ্ক আরও বেশি যেন ছড়িয়ে পড়ল। আহ, ওই দরজাটা জাদুর খেলায় বশীকরণ করা হয়েছে। অবশেষে বড় রাগত স্বরে চিৎকার করে উঠল এবং সঙ্গে সঙ্গে উঠে গিয়ে নিজের হাতে দরজাটা আবার বন্ধ করে দিল। তারপর দরজার তালায় আবার চাবি ঢুকিয়ে সে বলে উঠল, আমি নিজে চাবি লাগিয়ে দিচ্ছি, দেখি এবার কি হয়। না না, ওরকম করবেন না। সে যদি আসে, আসুক না কেন। বড় তার কথায় কর্ণপাত করল না। মিসেস মাল্টাভার্সের কথা না শুনলেও একটা অসম্ভব ঘটনা যেন অবিশ্বাস্যভাবেই ঘটে গেল। তালা দেওয়া দরজা কেমন করে যেন ধীরে ধীরে খুলে গেল। আমি সেখানে বসেছিলাম, সেখান থেকে দরজার ওপারের বারান্দাটা কিন্তু দেখা যাচ্ছিল না, তবে মিসেস মাল্টাভার্স এবং বড় বারান্দার মুখোমুখি বসেছিল। পরের দিকে ঘুরতেই তিনি চিৎকার করে উঠলেন, মসিয়ে পরো, বারান্দায় ওকে দেখতে পেলেন? ভদ্রমহিলার দিকে হতবাকের মতো তাকিয়ে থেকে বড় মাথা নাড়ল। আমি কিন্তু ওকে দেখেছি, আমার স্বামী। আপনারও তো দেখতে পাওয়া উচিত ছিল। না ম্যাডাম, আমি কিছুই দেখতে পাইনি।
দেখছি আপনি ভয়ে কাঁপছেন। আপনি ভালো নেই নিশ্চয়ই। আমি আমি খুব ভালো আছি। আমি ঈশ্বর। হঠাৎ এই সময় কোনো রকম জানা না দিয়েই ঘরের আলোগুলো যেন প্রথমে কেঁপে উঠল, আর তারপর একেবারে নিভে গেল। সেই অন্ধকারের মধ্যে 3 বার জোরে জোরে দরজার আঘাত করা শব্দও হলো। আমি তখন মিসেস মাল্টাভার্সের গোঙানির আওয়াজ শুনতে পেলাম, আর তারপরেই দেখতে পেলাম যে লোকটি ওপরতলার বিছানায় আমি দেখে এসেছিলাম তাকেই আমাদের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখলাম। পুতুরে অস্পষ্ট আলোর মধ্যেও তার মুখটা চেনার মতো স্পষ্ট বলেই আমার মনে হলো। তার ঠোঁট জোড়ে রক্ত, আর সে তার ডান হাতটা তুলে সামনের দিকে প্রসারিত করল। হঠাৎ মনে হলো চমৎকার আলোর একটা রশ্মি সেই হাত থেকে বিচ্ছুরিত হয়ে প্রথমে পরের ওপর এবং তারপর আমার দিকে প্রসারিত হলো। শেষে মিস্টার মাল্টাভার্সের ওপরে গিয়ে স্থির হয়ে গেল। আমি তার ভয়ঙ্কর আকস্মিক ফ্যাকাশে সাদা মুখটা দেখতে পেলাম। হায় ঈশ্বর, বড়! আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম, ওর ডান হাতটার দিকে তাকাও, পুরো হাতটাই রক্তে লাল হয়ে গেছে। তার নিজের চোখ দুটোই এবার সেই রক্তাক্ত হাতের ওপর গিয়ে পড়ল, আর সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখা মাত্রই তিনি অজ্ঞান হয়ে মেঝের ওপর পড়ে গেলেন। জ্ঞান ফিরে পেতেই তিনি হিস্ট্রিয়া রোগিণীর মতো চিৎকার করে উঠলেন, রক্ত, রক্ত! হ্যাঁ হ্যাঁ, এত রক্ত! হবেই তো, হবে তো। আমি যে তাকে নিজের হাতে খুন করেছি। এটা আমি করি ও যখন আত্মহত্যা করার নমুনা দেখাচ্ছিল, ঠিক তখনই আমি তার রুক রাইফেলের ট্রিগারটা টিপে দিয়েছিলাম। আমাকে তার হাত থেকে বাঁচান, দয়া করে আমাকে রক্ষা করুন। ওই দেখুন, হ্যাঁ হ্যাঁ, ওই তো সে আবার ফিরে এসেছে। বলতে বলতে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসতে থাকে। মনে হয় তিনি বোধহয় এবার সত্যি সত্যিই জ্ঞান হারিয়ে ফেলবেন। আলো জ্বালিয়ে দাও, তাড়াতাড়ি বলে উঠল পোয়ারো। বলার সঙ্গে সঙ্গে যেন জাদু খেলার মতো আবার সব চলে উঠল। হ্যাঁ, ঠিক তাই। হেস্টিংস, তুমি শুনেছ? আর এভারেট, আপনি? ওহো, ভালো কথা, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মিস্টার এভারেট, নাটকের পেশাদার অভিনেতা সঙ্গের একজন চমৎকার সদস্য। আজই বিকেলে আমি ওকে ফোন করেছিলাম। ওর মেকআপটা চমৎকার, তাই না? ঠিক সেই মৃত মানুষটির মতো। একটা পকেট টর্চ আর প্রয়োজনীয় ফসফরাস ব্যবহার করে উনি নিজেকে ঠিক তার চেহারার মতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমি যদি তোমার অবস্থায় পড়তাম তাহলে জ্বলে থাকার সময় আমি তার ডান হাতটা কিছুতেই স্পর্শ করতাম না। লাল রং সেই রকমই দেখায়। আলো যখন নিভে গেল আমি ওর হাতটা বাড়িয়ে ধরি। ভালো কথা, ট্রেনটা আমাদের কোনোভাবেই মিস করা চলবে না। ইন্সপেক্টর জ্যাপ জানলার বাইরে দাঁড়িয়ে আছেন। এ একটা অশুভ রাত্রি, কিন্তু সময় কাটানোর জন্য কিছুক্ষণ পরে পরেই তিনি জানলায় টোকা মেরে শব্দ করে গেছেন। পোয়ারো বলতে থাকে। ঝড় বৃষ্টি কাটিয়ে আমরা দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকি। দেখো, এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। ডাক্তার মনে হয় ভেবে থাকবেন মৃত ব্যক্তি একজন খ্রিশ্চান বৈজ্ঞানিক, আর কেই বা তার মনে মৃত ব্যক্তি সম্পর্কে এরকম একটা ধারণা সৃষ্টি করল, মিসেস মাল্টাভার্স। কিন্তু আমাদের কাছে তিনি সেই মানুষটির ভগ্ন স্বাস্থ্যের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু সত্যি কি মিস্টার মাল্টাভার্সের স্বাস্থ্য খারাপ ছিল? আবার দেখো, তরুণ ব্ল্যাকের পুনরাবির্ভাবে তিনি কেমন হকচকিত হয়ে পড়েন, কিন্তু কেন? আর সবশেষে যদিও আমি জেনেছি যে আমাদের সমাজে চিরাচরিত আচার আচরণ একজন মহিলা ইচ্ছা না থাকলেও তার স্বামীর মৃত্যুতে চমৎকারভাবে শোক প্রকাশের ভান করে থাকেন। ওই রকম প্রচুর রক্ত লাগানো চোখের পাতায় আমি তোয়াক্কা করি না। হেস্টিংস, তুমি সেসব লক্ষ্য করনি না? বুঝেছি। তাই তো আমি তোমাকে সব সময় বলে থাকি তুমি কিছুই দেখতে পাও না। যাই হোক, সূত্র আমি পেয়ে গেছি। এক্ষেত্রে দুটো সম্ভাবনা রয়েছে। ব্ল্যাকের গল্পটা কি মিস্টার মাল্টাভার্সের হত্যা করার পর অকপট পদ্ধতির বার্তা বহন করে এনেছিল, নাকি এর মধ্যে খুনের একটা ইঙ্গিত লুকিয়ে আছে? আমি দ্বিতীয় সম্ভাবনার পক্ষেই রায় দেব। নিজেই নিজের গুলি করার ব্যাপারটা যেভাবে ইঙ্গিত করেছেন তিনি, তাতে মনে হয় সম্ভবত তাকে তার নিজের পায়ের আঙুল দিয়েই ট্রিগার টিপতে হয়েছিল। আমি অন্তত এরকমই অনুমান করি।
আর পায়ের আঙুলের ব্যবহার করতে হলে অবশ্যই তাকে জুতোটা খুলে ফেলতে হবে। এখন মাল্টাভার্সকে যদি একটা পায়ের জুতো খোলা অবস্থায় দেখতে পাওয়া যেত, তাহলে কথা আমরা নিশ্চয়ই কারো না কারোর কাছ থেকে ঠিকই শুনতে পেতাম। এ ধরনের একটা অস্বাভাবিক বিবরণ সবারই মনে থাকবারই কথা। না, সেরকম কিছুই শোনা যায়নি। তাই আমি আবারও বলছি, আমার প্রথম সন্দেহের কথা তুলেই বলছি, এটা কোনো আত্মহত্যা করার ঘটনা নয়। পরিষ্কার এটা একটা খুনের কেস। কিন্তু সেই সঙ্গে আমি এও বুঝতে পেরেছি যে আমার এই মতবাদের সমর্থনে প্রমাণের একটা ছায়া পর্যন্ত নেই আমার কাছে। আর তাই তো আজ রাত্রে সেই কমেডির নাটকের বিস্তারিত অভিনয় তোমরা দেখতে পেলে। কিন্তু তা সত্ত্বেও এ কেসের অপরাধের বিস্তারিত কথা এখনো পর্যন্ত আমি জানতেই পারিনি। ঠিক আছে, আমাদের একেবারে প্রথম থেকে শুরু করতে হবে। এখানে কুচক্রী ফন্দিবাজ মহিলাটি কে? আশা করি তার নাম আমাকে মুখে বলে দিতে হবে না। তিনি তার স্বামীর আর্থিক দুরবস্থার কথা ভেবে আর সেই সঙ্গে একজন বয়স্ক পুরুষকে তার বিপুল অর্থের লোভে বিয়ে করে। তিনি তখন ভীষণ ক্লান্তবোধ করছিলেন বলে তিনি তাকে মোটা টাকার জীবন বীমা করার পরামর্শ দেন এবং তারপর তিনি তার মনের গোপন ইচ্ছাটা পূরণ করার সুযোগ খুঁজতে থাকেন। একটা আকস্মিক ঘটনা সেই সুযোগটা তাকে পাইয়ে দেয়। সেটা হলো তরুণ সৈনিক ব্ল্যাকের সেই অদ্ভুত গল্পটা। পরের দিন অপরাহ্নে ক্যাপ্টেন ব্রেক পূর্ব আফ্রিকায় ফিরে গেছেন বলে ধরে নিয়ে তিনি আর তার স্বামী মাঠে ঘুরে বেড়াচ্ছিলেন। মিসেস মাল্টাভার্স তার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য তৎপর হয়ে ওঠেন। গতকাল রাত্রে ক্যাপ্টেনের গল্পটা কতই না কৌতূহল উদ্দীপক। তিনি তার স্বামীকে মনে করিয়ে দেন, ওইভাবেই কোনো লোক কি নিজেই নিজেকে খুন করতে পারে? সম্ভব হলে আকার ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দেবে। বেচারা বোকা সরল মানুষ। স্ত্রীর অনুরোধ রাখতে তখনই তিনি তৎপর হয়ে ওঠেন। তিনি তার রাইফেলের নলটা নিজের মুখে ঠেকান। স্ত্রী তখন সামনের দিকে ঝুঁকে পড়ে ট্রিগারের উপরে বৃদ্ধাঙ্গুলটি রেখে স্বামীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেন, ধরো, এখন যদি এই ট্রিগারটা টিপে দিই। আর তারপর কি হলো হেস্টিংস জানো? সত্যি সত্যি তিনি ট্রিগারটা টিপে দিয়েছিলেন। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।